স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানাবো শিরোনাম। সিনহা হত্যার দায় স্বীকার করে লিয়াকতের জবানবন্দি, প্রতিবেদন দিতে সময় চায় স্বরাষ্ট্রের কমিটি। পাবনা ৪-এ ডিলুর জায়গায় নৌকার যোদ্ধা নুরুজ্জামান, আরও ৪ আসনের প্রার্থী চূড়ান্তের অপেক্ষা। চট্টগ্রামের সড়কে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, দায় স্বীকার করে কারাগারে ৩ জন, রিমান্ডে ১। দায় স্বীকার করে জবানবন্দি দিলেন সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত। দুপুরে প্রায় 4.5 ঘন্টা ধরে দেয়া জবানবন্দিতে সিনহাকে গুলি করার দায় স্বীকার করে ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। এদিকে ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপের সাক্ষ্য নিতে না পারায় প্রতিবেদন দিতে তৃতীয় দফার সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তৃতীয় দফা রিমান্ড চলাকালে রোববার দুপুরে সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখান থেকে 12:15টার দিকে কড়া প্রহরায় তাঁকে আদালতে নিয়ে যায় র্যাব। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার খাসকামরায় প্রায় 4.5 ঘন্টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে 4:30টায় লিয়াকতকে পাঠানো হয় কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ড চলাকালে এই মামলার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন লিয়াকত, আর সেসব তথ্যই তুলে ধরেছেন বিচারিক হাকিমের সামনে। এটা একটা হত্যা মামলা, আমরা চেষ্টা করতে যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায়। তারপরও মনে করেন কিছু জিনিস থেকেই যায়, একটার সাথে আরেকটা লিঙ্কেজ, একটা তথ্যের সাথে আরেকটা তথ্য লিঙ্কেজ, এই জিনিসগুলো আমাদেরকে করতে আমাদের সময় লাগবে। আমার বিশ্বাস যে উনি সত্যটা প্রকাশ করেছে। লিয়াকত দায় স্বীকার করে জবানবন্দি দিলেও এখনও রিমান্ডে রয়েছেন বরখাস্ত ওসি প্রদীপ ও উপপরিদর্শক নন্দদুলাল। রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে সোমবার। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের মামলার 3 সাক্ষীরও। এদিকে 2 দফা সময় বাড়ানোর পরও প্রদীপসহ প্রধান 3 আসামির সাক্ষ্য নিতে না পারায় সোমবার প্রতিবেদন দিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাই আরও 1 দফা সময় চেয়েছে তারা। আমরা আজকে আমাদের কমিটির মিটিং করে আমরা সরকারের কাছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটি সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি। আমরা আশা করছি যে আগামী 1 তারিখে প্রদীপ কুমার দাসকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে 67 জনের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, জবানবন্দিতে লিয়াকত আদালতকে কি বলেছে বা এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আসলে আনুষ্ঠানিকভাবে যারা আমাদেরকে এই বিষয়টি জানায় তারা এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি, কিন্তু এরপরও আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আদালত সহ তদন্তকারী সংস্থার একাধিক মানুষের সঙ্গে কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সেখান থেকে কিছু তথ্য আমরা পেয়েছি। সেটি হচ্ছে মূলত ডাকাত সন্দেহেই লিয়াকত অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি গতিরোধ করেছিলেন এবং তিনি নিজেই গুলি করেছেন। এই ধরনের তথ্যগুলো তিনি সেই জবানবন্দিতে দিয়েছেন এবং আমরা এর আগে যখন তাকে নিয়ে আসা হয় বেলা 12টার দিকে এবং প্রায় 4.5 ঘন্টা সময় ধরে তিনি সেই জবানবন্দি দেন এবং জবানবন্দি শেষে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে। তখন তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আসলে 3 দফা রিমান্ড তারা 3 দফা রিমান্ডে তাকে অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে অনেকগুলো তথ্য তিনি দিয়েছেন যেগুলো মামলার তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে এবং তিনি বলেছেন সেই তথ্যগুলো মূলত যেহেতু পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির তুলনায় আদালতে দেওয়া স্বীকারোক্তিরই হচ্ছে
হচ্ছে মূলত বিচারিক প্রক্রিয়ায় গুরুত্ব আছে, কিন্তু পুলিশের কাছে যে স্বীকারোক্তি দেয় সেটির যদি আলামত না থাকে সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া খুব একটা গুরুত্ব বহন করে না। সেই কারণে তিনি বলেছেন যে তাকে জবানবন্দি দিতে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি সেই রিমান্ডে দেওয়া যেসব তথ্য সেগুলোই হয়তো জবানবন্দিতে বলেছেন, এমনটি তিনি জানিয়েছেন। আর এর বাইরে আপনি জানেন লিয়াকত ছাড়াও কিন্তু আরও প্রধান দুই আসামি এখনও রিমান্ডে রয়েছেন। তাদের রিমান্ড শেষে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে এবং এর বাইরে পুলিশের করা মামলার যে 3 জন সাক্ষী তাদেরকেও কিন্তু দ্বিতীয় দফায় রিমান্ড চলছে এবং দ্বিতীয় দফা রিমান্ডের আজকে দ্বিতীয় দিন চলছে। তো সেই ক্ষেত্রে তাদেরকেও জবানবন্দি দেয় কিনা সেটিও এখন একটা দেখার বিষয়, কারণ যেহেতু লিয়াকতের জবানবন্দিতে উঠে এসেছে যে তিনি ডাকাত সন্দেহে তাকে গতিরোধ করেছিলেন এবং তাকে গুলি করেছেন, তাহলে ডাকাত সন্দেহে অর্থাৎ তাদেরকে পুলিশকে যে খবর দিয়েছে, বিশেষ করে নুরুল আমিনের কথা মামলার এজাহারে, পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, তাহলে তারা কিভাবে ডাকাত হিসেবে সন্দেহ করেছেন এবং কেনই বা সন্দেহ করেছেন সেই বিষয়গুলো হয়তো তাদের কেউ যদি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয় সেই বিষয়গুলো এই তথ্যগুলো দিয়েছিলেন সেখানে কোনো ডাকাতি সংগঠিত হয়েছিল কিনা সেই ব্যাপারে কোনো তথ্য তারা দিয়েছিল, নাকি শুধুমাত্র সন্দেহ করা হয়েছিল যে ডাকাত? আসলে তাদের পক্ষ থেকে আমরা দেখেছি এর বাইরে তারা একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশের কর্মকর্তাদেরও তারা যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে, যেটি দাবি করা হচ্ছে আসলে সেটি হচ্ছে সেখানে যেই পাহাড়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা সহ তার সঙ্গীরা যখন গিয়েছিলেন তাদের বক্তব্য হচ্ছে সেই পাহাড়ে হাকিম ডাকাত নামে এক ডাকাতের আস্তানা ছিল, এরকম একটি খবর বলা হয়েছে এবং তারা বলছিলেন মামলার এজাহারে, পুলিশের করা মামলার এজাহারে লেখা হয়েছে যে সেখানে তারা টর্চ ফেলে তারা কিছু ডাকাতের আনাগোনা দেখেছেন, এই ধরনের একটি বক্তব্য ফোনে পুলিশকে জানানো হয়েছে, এমন একটি কথা মামলার এজাহারে বলা হয়েছে। কিন্তু এই বক্তব্যগুলোর সত্যতা যাচাইয়ের জন্য হয়তো আরও অপেক্ষা করতে হবে, কারণ যেসব পুলিশের করা মামলার যারা সাক্ষী তারা এখন র্যাবের হেফাজতে কী তথ্য দিয়েছেন, আদৌ কি ডাকাত সন্দেহে তারা পুলিশকে ইনফর্ম করেছিলেন কিনা নাকি অন্য কোনো ঘটনা, সেটি জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, অন্তত তাদের কেউ জবানবন্দি না দেয়া পর্যন্ত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। বিকেলে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রার্থী নুরুজ্জামান ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পাশাপাশি ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের 28 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে থেকে নুরুজ্জামানকে বেছে নেয় মনোনয়ন বোর্ড। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বাকি 4 আসনের প্রার্থীও শিগগিরই ঠিক করা হবে বলে জানা গেছে। 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 141 জন। বিস্তারিত জানতে যাচ্ছি পাবনায়, সেখানে রয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, এই আসনটিতে আমরা দেখেছি যে দীর্ঘদিন আসলে ডিলো ছিলেন সেখানে এবং তার পরিবারের পক্ষ থেকেও 6 জন মনোনয়ন ফর্ম কিনেছিলেন। সব মিলে এই যে একটা প্রক্রিয়ার মধ্যে আজকে মনোনয়ন দেওয়া হলো নুরুজ্জামান বিশ্বাসকে, কি ধরনের মন্তব্য এবং নেতাকর্মীরা করছেন, কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনি? আসলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে কিন্তু আজকে মুক্তিযোদ্ধা এবং ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান, পাশাপাশি উনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রয়েছেন নুরুজ্জামান বিশ্বাসকে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ঈশ্বরদী এবং আটঘরিয়া, পাবনা 4 আসনে যে এলাকা রয়েছে ঈশ্বরদী এবং আটঘরিয়া, এই আসনের নেতা কর্মীরা কিন্তু উৎফুল্ল। কারণ হিসাবে তারা বলছেন যে দীর্ঘ 5 বারের এমপি শামসুর রহমান ডিলু, যিনি একবার ভূমি মন্ত্রীর দায়িত্ব কিন্তু পালন করেছেন, 5 বার এখান থেকে নির্বাচিত হয়েছেন এবং এবার কিন্তু সেই পরিবার থেকে কিন্তু 5-6 জন প্রার্থী কিন্তু এবার মনোনয়ন দাখিল করেছিলেন, দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু দলীয় নেতা এবং সাধারণ ভোটাররাও কিন্তু এ থেকে কিন্তু নাখোশ হয়েছেন সেই পরিবারের পক্ষ থেকে এবং শেখ হাসিনা আজকে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেওয়ায় তারা উৎফুল্ল এবং আনন্দিত। নেতাকর্মীরা বলছেন যে তৃণমূলের নেতাকে মনোনয়ন দেওয়ায় তারা খুব খুশি এবং তারা ঐক্যবদ্ধভাবে নুরুজ্জামান বিশ্বাসকে
এবার নৌকা প্রতীকে তারা জয়যুক্ত করবেন, এমনটি কিন্তু নেতা কর্মীরা আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে বিএনপির প্রার্থীরাও কি প্রস্তুতি নিচ্ছেন নাকি, কারণ দীর্ঘদিন এই আসনটিতে আওয়ামী লীগ আছে? আসলে গত সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে এখানে কিন্তু সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব কিন্তু বিএনপি থেকে গত সংসদ নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে। সেখানে কিন্তু এবারও তিনি মনোনয়ন চেয়েছেন এবং আটঘুরে এবং ঈশ্বরদীর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং নির্বাচনের তারা এবার হাড্ডাহাড্ডি লড়াই করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি কিন্তু আজকে আটঘুরিয়া এবং ঈশ্বরদীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু আমরা বিএনপি নেতা কর্মীরা তারা কিন্তু খুব প্রস্তুতিতে রয়েছেন যে তারা নির্বাচন। ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। জাতীয় সংসদের 5টি উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এছাড়া আগামীতে সব নির্বাচনে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। বিএনপি নেতারা বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণ করতেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে 5টি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। অধিকাংশ নেতা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয়। সোমবার বিকেল 5টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাবনা 4 আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। না, এই নির্বাচনে কোনো প্রত্যাশাই নেই। নির্বাচনে এখন তার নির্বাচন নেই। এক নম্বর যে যাদের দিয়ে নির্বাচন তারা যখন জানে যে আমাদের এই ভোট দেওয়ার অধিকার নাই, আমার ভোট আগেই হয়ে যাবে, যার ফলে কেউ ভোট দিতে আসে না, তো যাদের কাজ যারা এই অবস্থার সৃষ্টি করছে তারাই ভোট দিয়ে দেয়। এখানে আমাদের আনুষ্ঠানিকতা মাত্র, আর কিছু না। এদিকে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপনির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদের কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালার শোকাবহ ঘটনায় নারী শিশু রক্ষা পেল, 15 আগস্টের ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি। এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে খুনের রাজত্ব কায়েম করেছিলেন জিয়াউর রহমান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, গণতান্ত্রিক সরকারের সময় তারাই গণতন্ত্র খুঁজে পান না যারা সামরিক শাসকের তল্পিবাহক ছিলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা সহ 15 আগস্টে নিহতদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধুর বহুমাত্রিক উদ্যোগের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মাত্র 3.5 বছরে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের ভিত রচনা করে রাষ্ট্রের সকল ভিত্তি দাঁড় করান বঙ্গবন্ধু, কিন্তু তাকে সময় দেয়া হয়নি। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু রাষ্ট্র হারিয়েছে একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের সকল সম্ভাবনাকে। কারবালা ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কারণ তারা ন্যায়ের পথে ছিল। কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি। কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। দেশের বর্তমান শাসনের সমালোচনাকারীদের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না। তা আমাদের যারা অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান, এবং তারা গণতন্ত্র খোঁজে সেই হয় ইমার্জেন্সি যখন জারি হয় তখন,
অথবা এরকম মিলিটারি ডিক্টেটর আসলে তখন তারা গণতন্ত্র স্বাদ পান, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না। অর্থাৎ তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা, তোষামোদি করা। কারণ যারা এভাবে হঠাৎ করে ক্ষমতা দখল করে তারা এই তোষামোদকারীদেরকে হায়ার করে। করোনা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা সংকট সৃষ্টি করলেও থমকে দিতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিকূলতা জয় করে সরকার দেশকে এগিয়ে নেবে সবার সহযোগিতায়। করোনায় মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশের শনাক্ত কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। নমুনা পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্তের হার 15.90%, যা সাম্প্রতিককালের সর্বনিম্ন সংক্রমণ হার। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1897 জন। 92টি পরীক্ষাগারে 11,934 নমুনা পরীক্ষায় 1897 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.90। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত 3,10,822 জন। নতুন করে 3,044 জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন 2,01,907 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 42 জনের মধ্যে পুরুষ 35, নারী 7 জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে 4,248 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। আত্মঘাতী হয়ে উঠছে করোনার সংক্রমণ রোধে ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপিই যত্রতত্র ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুরুতে ঢাকার 2 সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত কিছু পদক্ষেপ নিলেও এখন আর নজর নেই। সচেতন নন নগরবাসীও। ফলে করোনার সংক্রমণ যে কোনো সময় বাড়ার শঙ্কা কথা বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে আনা হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসে। এখানে ঘরের বর্জ্যের সঙ্গে আসছে করোনা সুরক্ষা সামগ্রীর বর্জ্য। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন, হলুদ ব্যাগের করোনা বর্জ্য আলাদা করে দেওয়ার কথা থাকলেও তা মানছেন না নগরবাসী। তাই বাধ্য হয়ে একই সঙ্গে আনা হচ্ছে ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, চশমা, শু কভার, গগলস, ফেস শিল্ড বা গাউন সহ নানা সুরক্ষা সামগ্রী। এসব আবর্জনা আলাদাভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা রাখা হয়। সপ্তাহে 2 বার সিটি কর্পোরেশনে গাড়ি এসে তা নিয়ে যায়। আমাদেরকে আমরা প্রতি বাসা পলি দিচ্ছি। প্রতি বাসা পলি দেওয়ার পরও আমরা পলিতে যাওয়া পাচ্ছি, ময়লার সাথেও আমরা পাচ্ছি। ময়লাটা এইটা আমরা এখন টুপলাই করে পাই, টুপলাই করে দেয়, আমরা টুপলাই করে লয়ে আসি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, করোনা বর্জ্য আলাদাভাবে দিতে নগরবাসীর আগ্রহ নেই। আবার সরকারি বেসরকারি মিলিয়ে রাজধানীতে 5 শতাধিক হাসপাতাল। এর মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়া অন্য কোথাও আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তির মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নেই। কিছু হাসপাতালে ইনসিনারেটর মেশিনের মাধ্যমে বর্জ্য পুড়িয়ে ফেলা হতো, কিন্তু সেগুলো এখন প্রায় অকেজো। ঢাকার বাইরে কোথাও বর্জ্য শোধনের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই। আলাদা করে এটা দিতেও পারছি না। আমরা কত এখানে এক একটা বাড়িতে আমাদের এখানে যে হোল্ডিং যে পরিমাণ আছে, এই পরিমাণ দেওয়ার মতো পদক্ষেপ আমাদের এখান থেকে নেওয়া যায় নাই। আমরা শুধু লকডাউন যে হয়েছিল ওয়ারির 8টা অঞ্চল, আমরা ওইখানে তখন আলাদা করে ব্যাগ দিয়েছিলাম। ফুটপাত সহ নগরীর অলিতে গলিতে এখন দেখা মেলে ফেলে রাখা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, হাসপাতালের সামনে বা আশেপাশে, যা চোখে পড়ে সবচেয়ে বেশি। বাসা থেকে সংগ্রহ করছি, এটা দেখেন কয়েকটা স্টেপে কিন্তু এটা আপনার শেষ পর্যন্ত যে আপনার আমাদের যে ল্যান্ডফিল আছে সেখানে যাচ্ছে, এবং এই ল্যান্ডফিলেও কিন্তু যদি এই বর্জ্যটা যায় সেখানেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। একটা সিদ্ধান্ত ছিল যে সাধারণ নগরবাসী যদি তার ব্যবহৃত যে সমস্ত বর্জ্যগুলো আছে এবং এগুলো যদি চিকিৎসা সামগ্রী যেগুলো, সেগুলো যদি আলাদা করে তারা রাখে এবং আমাদের সপ্তাহে 2 দিন সেটা কালেক্ট করে নিবে, এটা আমাদের যারা এই মেডিকেল বর্জ্য নিয়ে যারা কাজ করে তাদের কাছে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছি। পরিবেশবাদী 3 সংগঠনের জরিপ বলছে, ঢাকা মহানগরে প্রতিদিন 206.21 টন করোনা বর্জ্য জমছে। 49%-এরও বেশি রাজধানীবাসী অন্যান্য বর্জ্যের সঙ্গে করোনা বর্জ্য রাখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 আসামি। আরেক আসামিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে আসামিরা জবানবন্দি দেয়।
এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন বাদশা মিয়া, জাবেদ, রবিন ও ইব্রাহিম। পুলিশ জানায়, গতরাতে রৌফাবাদ এলাকা থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। শফি নামে এক ব্যক্তি সহযোগীদের নিয়ে তাদের অটোরিকশায় তুলে শহীদনগর সালমা কলোনিতে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করে ওই নারীকে। খবর পেয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই বায়েজিদ থানায় মামলা করেন ওই নারী। আরেক আসামি শফি এখনও পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ভিকটিম এবং দুজন আসামিকে অ্যারেস্ট করেন এবং অবশিষ্ট দুজন আসামিকে রাতের বেলায় অভিযান করে আমাদের থানা পুলিশ অ্যারেস্ট করেন। তো এই বিষয়ে অলরেডি আমরা একটি মামলা রুজু করছি। 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, অবশিষ্ট একজন এখনো পলাতক আছে। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, যে মামলা হয়েছে সেই মামলার সর্বশেষ অবস্থা কি এবং কোন পরিস্থিতিতে কিভাবে এই নারীকে তারা উঠিয়ে নিয়ে গিয়েছিল? মূল যে আসামি শফি, তার কোনো পরিচয় পাওয়া গেছে কিনা? প্রথমেই যেটি বলতে হয় সেটি হচ্ছে গতকালকে রাতে একটি রিক্সা যোগে যিনি ভিকটিম তিনি এবং তার স্বামী আসলে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে বাইজিদের দিকে যাচ্ছিলেন। তখন আসলে স্থানীয় সন্ত্রাসী শফি তিনি তাদের রিক্সাটির গতিরোধ করেন এবং তারপরে তিনি তার কিছু পরিচিত আরও কয়েকজনকে ডেকে সে রিক্সা থেকে নামিয়ে একটি সিএনজি করে আসলে তাদের দুজনকে সালমা কলোনি নামে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তারপরে আসলে সেখানে যিনি ভিকটিম তাকে আসলে স্বামীকে সেখানে বেঁধে রেখে পালাক্রমে তাদেরকে সেই মহিলাকে ধর্ষণ করা হয় বলে আমাদেরকে পর্যন্ত পুলিশ জানিয়েছে। এবং আজকে আদালতে যে 4 জনকে তোলা হয়েছিল তাদের মধ্যে ইব্রাহিম ছাড়া বাকি 3 জন আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা সেখানে গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছিল সেটির স্বীকার করেছেন এবং তারা বলছেন যে তারা সেখানে 5 জন ছিলেন। 5 জনের মধ্যে মূল যে ব্যক্তি তার নাম হচ্ছে মোহাম্মদ শফি। শফি আসলে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে বাইজিদ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন পিটন সরকার, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে আমরা চট্টগ্রাম থেকে শুনছিলাম আমাদের সহকর্মী যারা ছিলেন ধর্ষণ কেসের যে মামলা হয়েছে সেটা বিষয়ে। যাচ্ছে পরের খবরে। রাজধানীর উত্তরখানে শিক্ষার্থী সোহাগ হত্যা মামলার 5 আসামির 4 জন এখনও গ্রেপ্তার হয়নি। এদের মধ্যে হৃদয় এবং মাহবুব কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেছে এলাকাবাসী। শিগগিরই তারা আটক হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। 3 দিন পরও শোকে কাতর পরিবার। ছেলে সোহাগ হত্যার কারণ এখনও অজানা মায়ের। বৃহস্পতিবার হত্যাকাণ্ডের পরপরই শনাক্ত হয়েছে 5 আসামি। এদের মধ্যে 3 জনের বাড়ি দক্ষিণখানে, একজনের উত্তরখানে এবং আরেকজন খিলগাঁয়ের। এর মধ্যে গ্রেপ্তার রয়েছে সাব্বির, পলাতক মাহবুব, হৃদয়, সাদ ও সানি। এটা তো গাফিলতি হইতেছে কেন, যেহেতু সিসি ক্যামেরায় ছবি পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে। পুলিশ এমন কোনো জিনিস নাই যে আপনার পারে না। আমি মনে হচ্ছে এটা আসলে গাফিল হইতেছে। আমি অসহায় গরিব মানুষ দেখে আমার এই জিনিসটা গাফিল হইতেছে। অভিযোগ আছে আসামিদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য এবং এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। হৃদয়টা হচ্ছে আমাদের এই এলাকাতেই থাকে, এই 8-10 বছর যাবত হবে ওর দাদা এখানে জায়গা কিনা বাড়ি করছে। ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ওর বাসায় এই সমস্ত লোকজন আইনা ইয়াবা সেবন করে। একটা স্থান ঘরে ওর ঘর আছে, এই ঘরে ও ইয়াবা সেবন করায়। পুলিশ বলছে এই হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একজন ধরা পড়ছে, অভিযান আছে, এখনো আমাদের লোকজন বাইরে আছে, এখনো আর পরে আর কাউকে করতে পারে নাই, চেষ্টা আছে। যে কোনো সময় ভালো রেজাল্ট আসতে পারে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতে উত্তরখানের খ্রিস্টান পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগকে ছুরিকাঘাত করে হৃদয় বাহিনী। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন প্রক্রিয়া। যেসব কলেজ ভর্তি কার্যক্রম শুরু করেছে তারা সর্বোচ্চ 7,500 টাকা ফি নিতে পারবে। এর বেশি ফি কেউ নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। দু 2020-21 শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে 12,77,721 জন শিক্ষার্থী। তবে আবেদন করেও কোনো কলেজ পায়নি 64,972 জন। প্রথম দফায় সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন সোমবার থেকে বুধবার পর্যন্ত। এরপরও যারা কলেজ পাবেন না তারা আবেদনের সুযোগ পাবেন 7 ও 8 সেপ্টেম্বর। তারা নতুন করে আবার আবেদন করতে পারবে এবং তাদের ওই কলেজ অপশনগুলো তখন তারা সমন্বয় করতে পারবে, যাতে করে তারা দ্বিতীয় সিলেকশনে যাতে কলেজ চলে আসে, এইভাবে তাদের সমন্বয় করতে হবে। প্রাপ্ত নম্বর অনুযায়ী আবেদন করেনি বলেই শিক্ষার্থীরা কলেজ পায়নি। তাই দ্বিতীয় দফায় আবেদনের সময় সতর্ক থাকার আহ্বান বোর্ডের। এবার বাংলা মাধ্যমে ভর্তি ফি, সেশন চার্জ সহ সর্বোচ্চ ফি নির্ধারণ হয়েছে 7,500 টাকা। ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 8,500 টাকা নিতে পারবে কলেজ কর্তৃপক্ষ। আমাদের কিছু শিক্ষার্থী তাদের যে নির্ধারিত মেধা স্কোর আছে, যে র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কের বাইরে গিয়ে কলেজ অপশন দেওয়াতে তারা ওই যে তাদের কাঙ্ক্ষিত যে কলেজ সেটি পায়নি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভর্তি হতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বোর্ড নির্ধারিত ফিটা প্রত্যেক কলেজ যাতে অনুসরণ করে, কেউ যাতে করে বাড়তি কোনো ফি না নিতে পারে, সে ব্যাপারে সরকার এবং বোর্ড সজাগ থাকবেন। ভর্তি বিষয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি বোর্ডে জানানোর আহ্বান বোর্ড কর্মকর্তাদের। প্রতি বছরই নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করে থাকে অনেক নামী কলেজ। বোর্ড বলছে এবার এটি ঠেকাতে বাড়তি নজরদারি থাকবে। সেই সাথে করোনার এই পরিস্থিতিতে যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে না পারার বিধিনিষেধ অনুসন্ধানী সাংবাদিকতাকে ঝুঁকিতে ফেলবে, সংকুচিত করবে অবাধ তথ্য প্রবাহকে। সম্প্রতি এই বিষয়ে সচিবদের মন্ত্রণালয়ের দেয়া চিঠির প্রতিক্রিয়ায় এসব কথা বলছেন সাংবাদিক নেতারা। তাদের মতে ঔপনিবেশিক সময়ের এই বিধিনিষেধে সংবাদ প্রকাশের সৃষ্টি হবে প্রতিবন্ধকতা, প্রশাসনিক জবাবদিহিতা এবং দুর্নীতি বিরোধী অভিযান পড়বে বাধার মুখে। সরকারি চাকরিতে অনুমতি ছাড়া কথা না বলার বিধিনিষেধ পুরনো হলেও কর্মচারীদের শৃঙ্খলায় আনার নামে, তবে একবিংশ শতাব্দীর এই অবাধ তথ্য প্রবাহের যুগে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। প্রশাসনের কর্মকাণ্ড স্বচ্ছ করতে হয়, জবাবদিহি করতে হয়, দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। কিন্তু তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হলে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা হ্রাস পাবে। সাংবাদিক নেতারা বলছেন তথ্যের গতিরোধে ঔপনিবেশিক আমলের এই আইন ও বিধির সীমাবদ্ধতা দূর করেছিল তথ্য অধিকার আইন। তাতে বলা আছে রাষ্ট্র কখনো তথ্য নিয়ন্ত্রণ করবে না, কিন্তু নতুন এই আদেশ সেই তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত তাদের। তারা বলছেন এরই মধ্যে এসব নির্দেশনা মাঠ পর্যায়ে ভুল বার্তা দিচ্ছে। এতে নানা পর্যায়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিপাকে পড়ছেন সাংবাদিকরা। সরকারের দুর্নীতি সম্পর্কে বলবে না, সরকারের অনিয়ম সম্পর্কে বলতে পারবে না, একটা হাসপাতালে যদি ভুয়া মাস্ক আসে সেই সম্পর্কে বলবে না, একটা রোগী যদি মারা যায় সেই সম্পর্কে বলবে না, কিন্তু সরকারের হাসপাতাল খুব ভালো চলছে, করোনার জন্য কোনো সমস্যা না, এটা বলতে পারবে। এটি মানুষ মনে করে যে সরকার তার নিজস্ব সুবিধার জন্য হঠাৎ করে আইনটি স্মরণ করিয়ে দিচ্ছে। ৭৯ আচরণ বিধিমালার বিধিতে আরও বলা আছে সরকারি কর্মচারীরা চাকরির শুরুতেই নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব জমা দিবেন। কোনো লাভজনক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবেন না। পাশাপাশি অংশ নেওয়া যাবে না রাজনৈতিক কর্মসূচিতেও। তবে সব বিধি মেনে চলায় গুরুত্ব না দিয়ে সরকার কেন শুধু তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ সামনে আনছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কথা বলার অধিকার সংকুচিত করা ঠিক হবে না। সাংবাদিকদের এখন দায়িত্ব যে শুধুমাত্র 22 ধারা কেন, অন্য ধারাগুলি সরকারি কর্মকর্তারা কতটা মানছেন সেটা দেখা দরকার। স্পর্শকাতর ঘটনাসহ নানা বিষয়ে তথ্য গোপন করতে এ প্রজ্ঞাপনকে সরকারি কর্মকর্তারা এখন ঢাল হিসেবে ব্যবহার করবে বলেও শঙ্কা সাংবাদিক নেতাদের। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে খেলার খবরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি।
শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টেই ফিট সাকিবকে চান বাশার। মঙ্গলবার দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার। প্রি সিজন কোভিড টেস্টে অনুপস্থিত মেসি। বার্সা ছাড়তে লাগবে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো। কাল নয়, পরশু দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন সোমবার। করোনা পরীক্ষার পর বিশ্রাম নিয়ে বিকেএসপিতে নেমে পড়বেন অনুশীলনে। আর শ্রীলঙ্কা সফরে ফেরার ব্যাপার নিয়ে কথা বলেছেন নির্বাচকদের সাথে। হাবিবুল বাশার নিশ্চিত দ্বিতীয় টেস্টের আগেই পুরো ফিট সাকিবকে পাওয়া যাবে। সাকিববিহীন একটা বছর পার করার পথে বাংলাদেশ ক্রিকেট। মাঝে আর মাত্র একটা মাস, সেপ্টেম্বর। অক্টোবরে টাইগাররা ফিরে পাবে তার আইকন সাকিব আল হাসানকে। ফেরার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন। আর মঙ্গলবারে দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিষেধাজ্ঞার সময় সাকিবের কষ্ট কমিয়েছে করোনা। লম্বা সময় মাঠেই ছিল না ক্রিকেট। বাংলাদেশ দলও বসে আছে বহুদিন। অবসর সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সাকিব। এই সময়কালে পরিবারে এসেছে নতুন সদস্য। 2 মেয়ে ও স্ত্রীকে একটানা এতটা সময় আগে কখনোই দিতে পারেননি, যা তার আগামী সময়ের ক্রিকেটে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সাকিবের চোখ এখন শ্রীলঙ্কায় বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর দিকে। করোনা পরীক্ষার পর সামনের সপ্তাহেই বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন। প্রিয় প্রতিষ্ঠানও প্রস্তুত সেরা ছাত্রকে বরণ করে সব ধরনের সুযোগ সুবিধা দিতে। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিসিবি থেকে কোনো সহায়তা নিতে পারবেন না। তবে কোচিং স্টাফ নির্বাচক কর্তাদের সাথে যোগাযোগ করে নিজের প্রয়োজনীয়তা করণীয় জানতে পারবেন, জানাতেও পারবেন। দেশে ফেরার আগে নির্বাচকদের সাথে সাকিব কথা বলেছেন একাধিকবার। ফিট থাকলে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন নিশ্চিতভাবেই। হাবিবুল বাশারের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সাকিব এর আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। সাকিবের সাথে এর মধ্যে কয়েকবার কথা হয়েছে। ও খুব কিন ফেরার ব্যাপারে। ও আসলে উন্মুখ হয়ে আছে কত দ্রুত ফেরা যেতে পারে। সো আমাদের কোচিং ম্যানেজমেন্টরাও তারাও কথা বলছেন। আশা করছি এর মধ্যে নিজেকেও প্রস্তুত করে ফেলতে পারবে। একটু ডিফিকাল্ট তো ডেফিনেটলি হবে, যেহেতু প্র্যাকটিস ম্যাচগুলি খেলতে পারবে না। বাট হি ইজ এ স্পেশাল প্লেয়ার, কারণ আমরা চাই ওকে যত দ্রুত সম্ভব দলে ফেরাতে। বিকজ ও দলে ফিরলে আসলে আমাদের দলের ব্যালেন্সটা অনেক ভালো হয়ে যায়। ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কা মিশনে নামতে হবে বাংলাদেশকে। সেখানে একটাই বড় অনুপ্রেরণা সাকিবের ফেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চতুর্থ মেয়াদে নির্বাচিত হলে ফুটবলের পরিসর আরও বড় করার লক্ষ্য কাজী সালাউদ্দিনের। নিয়মিত লীগ আয়োজনে সফল হলেও দেশের ফুটবল আটকে আছে ব্যর্থতার বৃত্তে। সামনে আরেকটি নির্বাচন, ব্যস্ততার মাঝেও দায়িত্ব পালনে নিয়মিত বাফুফেতে আসছেন সালাউদ্দিন। করোনা স্থবিরতা কাটিয়ে দ্রুত লীগ শুরুর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ফেডারেশন প্রধান। এক যুগ হলো দেশের ফুটবলের অভিভাবক কাজী সালাউদ্দিন। প্রথম আর শেষ 2 বছর জাতীয় দল কিছুটা আশা জাগিয়েছে, কিন্তু মাঝের সময়টাই ব্যর্থতা আর ব্যর্থতা। ঘরোয়া ফুটবল মাঠে আছে নিয়মিত, কিন্তু আসেনি পেশাদারিত্ব। তারপরও গেল 12 বছর প্রিমিয়ার লিগ হয়েছে নিয়মিত। এসব সালাউদ্দিনের সাহস বাড়িয়েছে। চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচনও করতে যাচ্ছেন। সমালোচনায় কান্না দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও ঠিক করেছেন। লিগটা যেরকম আছে, লিগটাকে আরও কীভাবে ডিগনিফাইড করা যায়, আরও কোয়ালিফাইড করা যায়, আরও বেটার করা যায়। লিগ 12 বছর কন্টিনিউস লিগ হতে একটা বেস হয়ে গেছে। এখন এই বেসের উপরে বিল্ডিংটাকে উঠাতে হবে। সো আওয়ার ফিউচার ওয়ার্ক বেস হয়ে গেছে, এখন বিল্ডিং উঠানোর। বাফুফের বহুল আলোচিত নির্বাচন 3 অক্টোবর। 1 মাস আগে হবে তফসিল ঘোষণা। এ সময়ে ফুটবল মাঠে ফেরানোর কার্যক্রম এগোবে স্বাভাবিক গতিতে, সেই আশাবাদ সালাউদ্দিনের। রেজাল্ট আউট হওয়ার পরে আমাকে প্রেসিডেন্ট হ্যান্ড ওভার করেছিল। সো এইটাও নর্মাল অ্যাক্টিভিটিস চলবে, ওইভাবে চলবে। ইলেকশন শেষ হওয়ার পরে এটা নিয়ে ঘরোয়া নতুন মৌসুম শুরু নিয়ে ক্লাব ফুটবলারদের সঙ্গে বৈঠক হয়েছে বেশ কবার। পরিস্থিতি বুঝে দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চায় বাফুফে। তবে করোনা ইস্যুতে ফিফা এএফসির গাইডলাইন ফলো করবে ফেডারেশন। মেডিকেল সায়েন্সের যেসব জিনিসগুলা ইউরোপে করেছে, ওই জিনিসগুলো আমি জেনারেল সাথে আলাপ করলাম যে ওই ফর্মুলাগুলো এনে আমরা ওইভাবেই শুরু করতে হবে। সেপ্টেম্বর শেষ সপ্তাহে দলবদলের পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটার সম্ভাবনা কম।
শীতে মৌসুম শুরুর চেষ্টা থাকবে বাফুফের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্সা মেসির সম্পর্ক এখন মুখোমুখি অবস্থানে। প্রি সিজন ক্যাম্পে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় মেসির না আসাতে নিশ্চিত যে কোনো মূল্যে ন্যু ক্যাম্প ছাড়বেন তিনি। গণমাধ্যমের দাবি, রিলিজ ক্লজের মেয়াদ শেষ। মেসিও বিশ্বাস করেন ফ্রি ট্রান্সফারে ভিড়তে পারবেন পরবর্তী গন্তব্যে। তবে লা লিগা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, মেসিকে বার্সা ছাড়তে দিতে হবে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো। বার্সায় দিন বদলের শুরু। প্রি সিজন ক্যাম্পের আগে করোনা টেস্ট জরুরি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের জন্য বিশেষ দিন, কিন্তু কাতালোনিয়ায় মেসির শূন্যতা টের পাওয়া গেছে। ঘোষণা মতো রিপোর্ট করেননি আর্জেন্টাইন নাম্বার 10। তাতে আরও পরিষ্কার, যে কোনো মূল্যে বার্সা ছাড়ছেন তিনি। দল ছাড়তে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো নিয়েই যত ঝামেলা। ওই গ্যারাকলে আটকে যেতে পারেন মেসি, সেই শঙ্কা জোরালো। কিন্তু স্প্যানিশ মিডিয়ার নতুন খবর উত্তাপে পানি ঢেলে দিয়েছে। তাদের দাবি, সদ্য সমাপ্ত মৌসুমেই নাকি মেসির রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিলেম বেলাগুর টুইটে সেই খবরের সমর্থনও মিলেছে, যার অর্থ চুক্তি শেষের আগেই ফ্রি ট্রান্সফারে পরবর্তী গন্তব্যে ভিড়তে পারবেন মেসি। এর পরপরই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করেছে লা লিগা কর্তৃপক্ষ। তারা বলছে, মেসিকে বার্সা ছাড়তে হলে রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো দিতেই হবে, যেটা আর্জেন্টাইন ও তার আইনজীবীর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এখন সোমবার ট্রেনিং সেশনে যোগ দেবেন কিনা তার অপেক্ষা। মেসির লিগ্যাল টিম পরিস্থিতি ঠিকঠাক বুঝতে পারছে না। রিলিজ ক্লজের বাধ্যবাধকতা যে কোনো ক্লাবকে ফ্রি ট্রান্সফারে মেসিকে নিতে আটকে দিবে। অর্থাৎ নিতে হলে ক্লজের 700 মিলিয়ন ইউরো দিতে হবে। সেক্ষেত্রে 90% সম্ভাবনা মেসি বার্সাতেই কন্টিনিউ করবে। বার্সা মেসিকে হারাবে, সে অন্য কোথাও তার ক্যারিয়ার শেষ করবে তা মনে হয় না। বার্সা কর্তাদের মুখোমুখি হলে পরিস্থিতি বদলাতে পারে। মেসিকে পাওয়ার লড়াই আছে পিএসজি। নেইমার, ডি মারিয়া খুব করে চাইছেন বন্ধু আসুক প্যারিসে। ইন্টার মিলানও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খবর আছে, রোনালদো মেসি জুটি করতে নাকি চেষ্টা চালাবে ইউভেন্টাস। তবে সাবেক গুরু গার্দিওলার টানে LM10 যেতে চান ম্যানচেস্টার সিটিতে। স্পোর্টস মার্কেটের বিশ্লেষণে, মেসি স্পেন ছাড়লে তার অর্থনৈতিক প্রভাব ব্যাপক। বিশ্বসেরা ফুটবলারকে হারালে নেমে যাবে বার্সার ব্র্যান্ড ভ্যালু। বিপরীতে মেসি ম্যান সিটিতে ভিড়লে ইপিএলে আসবে নতুন জোয়ার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল বিশ্বে এখন আলোচনা, সত্যিই কি বার্সেলোনা ছেড়ে যাবেন মেসি? 2 দশক ন্যু ক্যাম্পে কাটিয়ে দিয়ে আর্জেন্টাইন সুপারস্টারকে রেখে দেওয়ার জন্য কতটুকু চেষ্টা করবে বার্সেলোনা? অতীত বলছে, এর আগেও কাতালান ক্লাবটি ছেড়ে চলে গেছেন অনেক গ্রেট ফুটবলার। পরে নানা কারণে ক্লাবটির শত্রু হয়েছেন তারা। বড় ক্লাবে খেলেন বড় ফুটবলাররা, এটাই নিয়ম। যুগে যুগে সেরা সব তারকারা খেলে বার্সেলোনাকে বানিয়েছে সেরাদের সেরা। তারপরও তাদেরকেও মেসির মতো ছিলেন না। রোনালদো, রোনালদিনিওরা এসেছিলেন অন্য ক্লাব থেকে, আবার চলেও গেছেন। কিন্তু মেসি আর বার্সেলোনা এতদিন ছিল সমার্থক শব্দ হয়ে, কিন্তু সেই সমার্থক এখন বিপরীতার্থক হওয়ার অপেক্ষায়। লিওনেল মেসির বার্সা ছাড়ার গুঞ্জনটা যখন জোরালো, ফ্ল্যাশব্যাকে ক্লাব ছেড়ে চলে যাওয়া গ্রেটদের স্মৃতি ফিরে আসছে সমর্থকদের মনে। 1994 বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা এনে দেওয়ার নায়ক রোমারিও বার্সেলোনায় কাটিয়েছিলেন 93 থেকে 95 পর্যন্ত। লিগ শিরোপা জিতেছেন, হয়েছেন টপ গোল স্কোরার। কিন্তু ক্লাবের সাথে রেষারেষিতে মাত্র 16 মাসেই নিউ ক্যাম্প অধ্যায় শেষ হয় রোমারিওর। একই রকম গল্পটা রোনালদোর। 1996 এক মৌসুমে 49 ম্যাচে করেছিলেন 47 গোল। তবে সম্পর্কটা আর দীর্ঘ হয়নি। প্রথমে ইন্টার মিলান, পরে রাইভাল রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হয়েছিলেন বার্সার শত্রু। লুইস ফিগোকেও বার্সার সমর্থকরা মনে রাখেনি একই কারণে। বেস্ট ড্রিবলার, ফ্যান ফেভারিট, ক্লাব লিজেন্ড সব তকমাই জুটেছিল রোনালদিনিওর বার্সা ক্যারিয়ারে। 5টা বছরই ছিলেন ক্লাবের মধ্যমণি হয়ে। কিন্তু পড়তি ফর্ম আর মেসির উঠে আসা কাল হয়ে দাঁড়ায় ব্রাজিল প্লেমেকারের জন্য। নেইমারের বার্সা ছাড়ার গল্পটা তো এখনও তরতাজা। সমর্থকদের ভালোবাসার MSN ত্রয়ী হঠাৎই ভেঙে যায় পেট্রো ডলারের ছোবলে। রেকর্ড গড়ে PSG পাড়ি দিলেও নেইমারকে ফিরে পাওয়ার আশা এখনও ছাড়েনি বার্সেলোনা। তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম ডিয়েগো আর্মান্দো মারাদোনা।
1982 থেকে 1984 কাটিয়েছেন বার্সেলোনায়। ক্যারিয়ারের শুরুর দিকে হলেও তারকা খ্যাতি ছিল বিশ্বজোড়া। ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্বেই নাপোলিতে পাড়ি জমান। সেখানে থেকেই হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মেসি এখনও আছেন বার্সেলোনায়, তবে যদি চলে যান ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাবে সমর্থকরা, সেটা নিশ্চিত। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 61 হিজরি সনের 10 মুহররম ফোরাত তীরে কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন ইমাম হোসেন। এরপর থেকেই মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যু স্মরণ করে শোক পালন করে মুসলিম সম্প্রদায়। কারবালার এই শোকাবহ ঘটনা সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। হায় হোসেন ধ্বনিতে মুখরিত হয় মুসলিম বিশ্ব। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার অর্ধেকও ধান চাল সংগ্রহ করতে পারেনি সরকার, তাই আরও 15 দিন বাড়ছে সংগ্রহের সময়। এই অবস্থার জন্য মিলারদের দুষছেন খাদ্য মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এপ্রিলে ধান চাল সংগ্রহের ঘোষণা দেয় খাদ্য মন্ত্রণালয়। লক্ষ্যমাত্রা ঠিক করে 19.5 লাখ টন। সরকারি দর 36 টাকা কেজি সেদ্ধ চাল ও 35 টাকায় আতপ চাল। আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করার কথা ছিল, কিন্তু পূরণ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সিদ্ধ ও আতপ মিলিয়ে সংগ্রহ হয়েছে 7,31,197 টন। চালকল মালিকরা ধানের বেশি দাম হওয়াকেই কারণ দেখাচ্ছেন। 36 টাকা চালের দাম দিছে, তাতে কিন্তু আমরা 26 টাকা ধান কিনে আমরা কোনো মতেই 36 টাকা চাল দিতে পারিনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 42 টাকা পর্যন্ত পড়তে পারে। এই জায়গাটায় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই যে লস দেওয়াটা কতটুকু সামর্থ্যের ভেতরে থাকবে বা মিলাররা কতটুকু পারবে, এই জিনিসটা কিন্তু আদৌ চিন্তা করা হয়নি। সংগ্রহ কম হলেও সংকট হবে না বলে দাবি খাদ্য মন্ত্রণালয়ের সচিবের। তিনি জানান, প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছিলাম একটু অতিরিক্ত, শুধু কৃষকের কথা চিন্তা নেই, এমনি আমাদের বিলিগুলাতে আমাদের কিন্তু কোনো ঘাটতি নাই। আর একটা জিনিস হলো যে 31 আগস্ট আমাদের সময় শেষ হবে, আমরা একটু বাড়াবো। তো যদি আমরা দেখি যে আমাদের পরবর্তীতে বিলি বিতরণটা বেশি করতে হচ্ছে, আমরা আমন মৌসুমের আগে হয়তো প্রয়োজনে আমরা কিন্তু আমদানি করবো। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়ে রাখছি। সরকারি হিসাবে বর্তমানে খাদ্যশস্যের মজুত রয়েছে 13,22,000 টন। এর মধ্যে চাল 10,81,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হলেও দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী চালকরা। এখনও পারাপারের অপেক্ষায় অন্তত 2000 যানবাহন। এর আগে নাব্য সংকট এবং পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পদ্মায় পানি কমতে থাকায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আবারও নাব্য সংকট। উজান থেকে আসা পলিযুক্ত পানির কারণে এই রুটের চ্যানেলগুলিতে ছোট ছোট ডুবোচরের সৃষ্টি হচ্ছে। এসব ডুবোচরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে এই রুটে রো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা থেকে রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত আসে। রোববার সকালে কয়েকটি ছোট ফেরি স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে চলাচল শুরু করলেও ঘাটের দুই পারে আটকা পড়ে কয়েকশো গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে এই রুটে চলাচলকারীরা। যে ফেরিতে গাড়ি নিব সেই ফেরি স্টপকে বন্ধ করে রাখছে, যেটা রোলো ফেরি চলে না। বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা বেহাল অবস্থার মধ্যে আছে। এখন কোথায় যাব কি করব বুঝতে পারছি না। স্বাভাবিক সময় এই ঘাটে 17টি ফেরি চলাচল করলেও বর্তমানে 4 থেকে 5টির বেশি চালানো সম্ভব হচ্ছে না। তবে নদীতে স্রোত কমার পাশাপাশি ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেল খনন করা গেলে রাতে আবারও ফেরি চালানো সম্ভব বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। চ্যানেলগুলো যখন ঠিক হয়ে যাবে তখন আমরা আশা করি যে সকল ফেরিগুলো আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং অন্যান্য গাড়িগুলোও পারাপার করতে পারবো এবং ড্রেজিং কাজগুলো বর্তমানে চলমান রয়েছে। ফেরি চলাচল ব্যাহত হলেও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে লঞ্চ ও সিবোর্ড চলাচল স্বাভাবিক রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বব্যাপী কন্টেইনার পরিবহনে ব্যস্ততম বন্দরের তালিকায় 6 ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী দেশের প্রধান সমুদ্র বন্দরটি গত 10 বছরে 30 ধাপ এগিয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে অবকাঠামো উন্নয়নের আহ্বান ব্যবহারকারীদের। বিশ্বব্যাপী কন্টেইনার বন্দর ব্যবস্থাপনার অভিজাত 100 বন্দরের তালিকা দিয়ে তৈরি হয় লয়েডস লিস্ট। চট্টগ্রাম সমুদ্র বন্দর অভিজাত এই বন্দরের তালিকায় প্রথম ওঠে 2009 সালে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল 98তম। গেল বছরের কন্টেইনার পরিবহন বিবেচনায় এর অবস্থান 58তম। বন্দর কর্তৃপক্ষ বলছে সক্ষমতার সবটুকু দিয়েই কাজ করছে তারা। এটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবহারকারী সবার অবদান এখানে রয়েছে। বিশেষ করে টার্মিনাল অপারেটর, শিপ হ্যান্ডলিং, বার্থ অপারেটর, ফ্রেট ফরওয়ার্ডার, সিএনএফ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সবারই সমান অবদান এখানে রয়েছে। সরকারের এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব সবারই প্রত্যক্ষ দিক নির্দেশনায় চট্টগ্রাম বন্দরের পক্ষে এই অর্জন সম্ভব হয়েছে। এদিকে বন্দরের অগ্রগতি নিয়ে নানা মত আছে ব্যবহারকারীদের। বিশেষ করে কন্টেইনার জট কমাতে এবং বন্দরের আরও উন্নতির জন্য পরিকল্পনা নেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশ কিন্তু এখন একটা আকর্ষণীয় বিনিয়োগকারীদের একটা স্থান। বন্দরের যত বেশি ডেভেলপমেন্ট হবে, আমাদের এই যে বিদেশি বিনিয়োগকারীরা তত বেশি বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে এবং এই আকৃষ্টতার ফলে আমরা কিন্তু আমাদের অনেক বেশি বিনিয়োগকারীকে বাংলাদেশে কিন্তু আমরা আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। বন্দর ব্যবহারকারীরা বলছেন দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপ সামাল দিতে বে টার্মিনাল, মাতারবাড়ি বন্দর ও পতেঙ্গা টার্মিনাল চালু করাও জরুরি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ঝুঁকি এড়াতে এবছর সীমিত আকারে হচ্ছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সহ নানান আনুষ্ঠানিকতা। পুরান ঢাকার হোসনি দালানের ভেতরে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি, ফলে বেড়েছে করোনা ঝুঁকি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে অন্য সব আয়োজনের মতো এবার সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতাও। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় এবার ইমামবাড়ার হোসেনি দালান প্রাঙ্গণের ভেতরেই তাজিয়া মিছিল হয়। শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হয়নি তাজিয়া মিছিল। অবশ্য মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে উদাসীনতা। বেশিরভাগই পরেনি মাস্ক। স্বল্প পরিসরে মিছিলেও সম্ভব হয়নি সামাজিক দূরত্ব বজায় রাখাও। অন্যবারের মতো ইমামবাড়ার সামনে বসেনি মেলা। একটা শোক মিছিল হওয়া দরকার ছিল, এখন করোনার কারণে করেনি, সরকার ভালোর জন্যই করছে। দেশের পরিস্থিতির কারণে, ভাইরাসের কারণে এই জন্য সরকারের আইন মতো আমরা মেনে চলতে হয়। এই দিনে রসুল্লাহ নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এই জন্য ইসলামের দৃষ্টিতে দুটি রোজা রাখতে হয়। আমরা যারা ভক্তবৃন্দ আছি, আমরা এখানে আছি, এখানে দেখি সবার মাঝে যাই, মনের পিপাসা, ক্লান্তি দেশের জন্য দোয়া করি। যে যার যার মনোনীত আছে, কারো পুরা হয়, কারো হয় না, সবের দিয়ে হইব তা তো না। যদিও আয়োজক কমিটির দাবি সরকার প্রদত্ত নিয়ম মেনেই হয়েছে সব আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানগুলো করছে, এতে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা এটাকে মেনে নিয়েছি জনগণের স্বার্থে। করোনার প্রাদুর্ভাব যাতে আর বিস্তার না হয়, সেটি যাতে আরও তাড়াতাড়ি শেষ হয়, আমরা আমাদের স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসতে পারি, আজকের দিনে আমরা এটাই প্রার্থনা করছি। এদিকে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আশুরা উপলক্ষে নেওয়া হয় 6 স্তরের নিরাপত্তা। প্রতি বছর যে তাজিয়া মিছিলটি হতো, সরকারের পক্ষ থেকে এটা নিরুৎসাহিত করার পরে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা আসলে এটা ভালোভাবেই মেনে নিয়েছেন। তো যেহেতু এটা অনেক বড় একটি মিছিল হতো, ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তারা সবাই আসলে এই হোসনি দালান কেন্দ্রিক ভিড়টা হয়েছে। সো দালানের ভিতরে, দালানের চারপাশে যে রাস্তাগুলো আছে সেগুলোতে অনেক ভিড় হয়েছে। স্থান স্বল্পতার জন্য এবার মিছিলে আলাম, নিশান, কালা পাহাড় সহ অন্যান্য উপকরণও ছিল অনেক কম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইরাকের কারবালায় অংশ নেন কয়েক হাজার মুসল্লি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে শোক পালন করেছে মুসলিম বিশ্ব। 61 হিজরি সনের 10 মুহররম ফোরাত নদীর তীরে কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন ইমাম হোসেন।
এরপর থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে শোক পালন করেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। কারবালার এই শোকাবহ ঘটনা সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে ইরাকের কারবালায় জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নারী শিশু সবার কণ্ঠে ছিল ইমাম হোসেনের জন্য শোক। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাজপথ। কড়া নিরাপত্তার মধ্যেই তাজিয়া মিছিলে অংশ নেন নানা বয়সের মানুষ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। কেবল শিয়াদের জন্য নয়, এই দিন সুন্নিদের জন্য একইভাবে তাৎপর্যপূর্ণ। সত্যের জন্য ইমাম হোসেনের ত্যাগ সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতের জম্মু কাশ্মীরে আশুরা পালিত হয়েছে শনিবার। করোনা আতঙ্কের মধ্যেই কড়া নিরাপত্তায় পালিত হয় দিবসটি। আশুরাকে কেন্দ্র করে সব ধরনের সরকার বিরোধী কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। আটক হন বেশ কয়েকজন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।